সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে 164 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন আছে দুটো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের 4 নাম্বার একটা কোশ্চেন বাকি ছিল। দেখো, পায়ে লাগানো লোশনটি কি? পায়ে লাগানো যে লোশনটি ছিল সেটাকে কি বলা হয়? 1 নাম্বার অ্যাসিডকে প্রশমিত করে। কাকে? অ্যাসিডকে প্রশমিত করে। 2 নাম্বার জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ। জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ। মেলিটিন অ্যাপারিন নামক অ্যাসিড থাকে না। এখানে শুধুমাত্র 1 নাম্বার আর 2 নাম্বারটা সঠিক। এটা নিচের কোনটি সঠিক? 1 আর 2। অ্যাসিডকে প্রশমিত করে এবং জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ। তো এখন আমরা সৃজনশীল যে কোশ্চেন আছে সেটার আমরা উত্তর দেখব। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা একটু রিডিং করি। অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন অন্তুর বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন শৈলী সয়া দুধ, সয়া মাখন এবং ফলমূল বেশি পছন্দ করে। তো এখানে দেখো ক নম্বর কোশ্চেনটি আছে, আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? দেখো, সাধারণ বিজ্ঞান অধ্যায় সপ্তম অধ্যায়ে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর উত্তরটা দেখো, আচার সংরক্ষণে ব্যবহার করা হয় অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা বলি ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। খ নাম্বার, দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায় বা কাকে বলে? একটা সংজ্ঞা। খ নাম্বার উত্তর, যেসব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের পরমাণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন H তৈরি করে না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এগুলো সব দুর্বল অ্যাসিড। গ নাম্বার, অন্তু কিভাবে সুস্থ হলে ব্যাখ্যা করো। তো অন্তু কিভাবে সুস্থ হয়েছে সেই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, গ নাম্বার উত্তর, অন্তু অদন্ত নয়ত অন্তু বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl প্রয়োজন হয়। এই মাত্রার হেরফের হলে খাবার হজমে অসুবিধা হয়। অন্তু, এখানে হবে অন্তু বিরিয়ানি খাওয়ার পর তার পাকস্থলীতে, এখানে কার কথা বলা হয়েছে? অন্তুর। বিরিয়ানি খাওয়ার পর তার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এমত অবস্থায় তার মা তাকে কোমল পানীয় পান করালে এতে থাকা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এটা হচ্ছে 3 হবে, নিচে হয়, এটা জানো। এই বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেট অতিরিক্ত অ্যাসিডের HCl সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। ফলে অন্তুর অন্তুর পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ হ্রাস পায় এবং বদহজম নির্মূল হয়। এভাবে অন্তু সুস্থ হয়ে ওঠে। এইভাবে সুস্থ হয়ে ওঠে। তো এখন দেখো ঘ নাম্বার, 2 নম্বর প্রশ্ন দেখো, তুহিন সাহেবের, দেখো ঘ নম্বর প্রশ্ন পড়ে আগে, অন্তু ও শৈলীর খাবারের মধ্যে কোনটি অ্যাসিডটির কারণ বিশ্লেষণ করো। কোন অ্যাসিডটির কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে? ঘ নম্বর উত্তর। ঘ নম্বর উত্তর, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন ওই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলা হয়। পাকস্থলীতে নানাবিধ কারণে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হল খাদ্যদ্রব্য। অন্তু ও শৈলীর খাদ্য গ্রহণের মধ্যে দেখো বিস্তর পার্থক্য রয়েছে। শৈলী সয়া দুধ, সয়া মাখন ও ফলমূল পছন্দ করে। এগুলো ক্ষারধর্মী এবং পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। অপরদিকে অন্তু মাংস,
তৈলাক্ত খাবার এবং চকোলেট খায়। এসব খাবার অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ, যা খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই বলা যায় অন্তুর গ্রহণকৃত সবগুলো খাবারই পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ। দেখো 2 নম্বর যে সৃজনশীল কোশ্চেন আছে, ফার্স্ট টাইমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। তুহিন সাহেবের পেটে প্রায় বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখা গেল তার পাকস্থলীতে পিএইচ 1.6 এবং ধমনীর রক্তে পিএইচ 7.5। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার 2 মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইল, যার পিএইচ 5.5, কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন। ক নাম্বার, অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো। অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখতে বলা হয়েছে। দেখো তো অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে কি, 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর উত্তর, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো NH4 2SO4। তো এটা লিখতে হয় এইভাবে, তো টাইপিং একটু মিস্টেক আছে। NH, আমি একটু লিখে দেখাই, NH4 ব্র্যাকেট, 2টা হবে নিচে, SO4টা হবে নিচে, যেভাবে লেখাটা উচিত। তাহলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলে NH4, দেখো NH4 2SO4, এইভাবে লিখতে হবে তোমাদের সংকেতটা। তারপরে দেখো খ নম্বর বলেছে ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়। ভিনেগারকে দুর্বল অ্যাসিড কেন বলা হয়? খ নম্বর উত্তর, সাধারণত জৈব অ্যাসিড সম দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড প্রভৃতি দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। এরা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয় না। ভিনেগারও পানিতে আংশিক বিয়োজিত হয় বলে একে দুর্বল অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? দুর্বল অ্যাসিডও বলা হয়। গ নাম্বার, দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন? ব্যাখ্যা করো। দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন? ব্যাখ্যা করো। গ নাম্বার উত্তর দেখো, শিশুদের ত্বকের পিএইচ মানের সাথে লোশনটির পিএইচ এর মানের সামঞ্জস্যতা না থাকায় দোকানি লোশনটি নিতে নিষেধ করলেন। তুহিন সাহেব তার 2 মাস বয়সের বাচ্চার জন্য যে লোশনটি কিনতে চেয়েছিলেন তার গায়ে পিএইচ এর মান লেখা ছিল 5.5। এটি বয়স্ক ত্বকের উপযোগী লোশন, কারণ বয়স্কদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং পিএইচ 4 থেকে 6 এর মধ্যে থাকে। তবে নবজাত শিশুদের ত্বকের পিএইচ 7 এর কাছাকাছি থাকে। তাই বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয় তা শিশুদের জন্য প্রযোজ্য নয়। এতে শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দোকানি তুহিন সাহেবকে 5.5 পিএইচ এর মাত্রার লোশনটি তার বাচ্চার জন্য নিতে নিষেধ করলেন। ঘ নম্বর দেখো, তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড ক্ষারের পরিমাণ যথার্থ আছে কি? মতামত দাও। আছে কি নেই সেটা মতামত দিতে বলা হয়েছে। চলো দেখি। ঘ নম্বর উত্তর, অ্যাসিড ও ক্ষারের মাত্রা সম্পর্কে পিএইচ মান থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। কোনো দ্রবণের পিএইচ 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ হবে। কোনো দ্রবণের পিএইচ 7 হলে তা অম্লীয় দ্রবণ হবে, মানে 7 এর বেশি হলে। কোনো দ্রবণের পিএইচ 7 এর কম হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট অনুসারে তুহিন সাহেবের পাকস্থলীতে পিএইচ এর মান 1.6। আমরা জানি পাকস্থলীতে খাদ্য হজমের জন্য দরকারি পিএইচ হলো 2। এই মান 0.5 এর মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে। তাই বলা যায় তুহিন সাহেবের পাকস্থলীতে অ্যাসিড ও ক্ষারের মাত্রা যথাযথ নেই।
অপরদিকে তুহিন সাহেবের ধমনীর রক্তে পিএইচি মান পাওয়া গেল ৭.৫, যা আদর্শ মান ৭.৪ এর কাছাকাছি। তাই বলা যায় তুহিন সাহেবের ধমনীর রক্তে অ্যাসিড ও ক্ষারের মাত্রা যথাযথ আছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।